হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান, চ্যানেল ওয়েলকাম সকলকে। আমরা মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য এবিটিএ টেস্ট পেপার সলভ করছিলাম। এবিটিএ টেস্ট পেপারের আগের ক্লাসে আমাদের 264 পেজে যে ম্যাথের কোশ্চেন আছে সেটা সলভ করেছি। আজকে আমরা 287 পেজে এবিটিএ টেস্ট পেপারের 287 পেজে যে কোশ্চেন আছে আজকে সেটা সলভ করব। আমাদের ক্লাস তোমাদের ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই ভিডিওটি লাইক করবে, চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে, যাতে পরবর্তী ক্লাসগুলো পাবলিশ করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। খুব দ্রুত পর্ষদের টেস্ট পেপার বেরিয়ে যাবে। পর্ষদের টেস্ট পেপার বেরিয়ে গেলে আমরা পর্ষদের টেস্ট পেপারও সম্পূর্ণরূপে সলভ করে দেবো। পর্ষদের টেস্ট পেপার আমরা বড় কোশ্চেন, ছোট কোশ্চেন সমস্ত কিছুই সলভ করব। এছাড়া ক্লাস 9 থেকে ক্লাস 9, 10, 11, 12 প্রত্যেক ক্লাসের আমাদের সম্পূর্ণ সলিউশন করা আছে চ্যানেলের প্লেলিস্টে। তোমরা যে কোনো প্রবলেম হলে পেয়ে যাবে। কোনো কিছু অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবে, আমরা সেগুলো সলভ করে দেবো। রায়মার্টিন টেস্ট পেপার সলভ করা আছে চ্যানেলের প্লেলিস্টে। এছাড়া প্রত্যেকটা বই সলভ করা আছে, ম্যাথের সমস্ত রকম প্রবলেমের সলিউশন আছে। আজকের ক্লাস তাহলে শুরু করছি। দেখো, এবিটিএ টেস্ট পেপারের 287 পেজে যে ম্যাথের কোশ্চেন আছে সেই ম্যাথের কোশ্চেনটা সলভ করছি। প্রথম কোশ্চেন কি আছে দেখো, একের দাগের একের এমসিকিউ মাল্টিপল চয়েস। বার্ষিক 6.14% সরল সুদের হারে কোন মূলধন 3 গুণ হবে কত বছরে? তাহলে সুদের হার 6.14%। 6.14% মানে 4 6 24 একে 25/4%। ঠিক আছে, এবার আসল মনে করো পি টাকা, সেটা 3 গুণ হবে বলেছে। তাহলে আসল পি টাকাটা হয়ে যাচ্ছে 3 গুণ, তাহলে কতটা বাড়ছে? বাড়ছে 3p - p, মানে এইটা হচ্ছে সুদটা। সুদ হয়ে যাচ্ছে 2p টাকা। ঠিক আছে, তাহলে হয়ে যাচ্ছে 2p = এবার আমরা এই সুদের হার অনুযায়ী যদি সুদটা বের করে নিই, পি টাকার 25/4%, তার মানে এখানে বুঝতেই পারছো 25টা উপরে হবে, 4টা নিচে চলে আসবে 25/4-এর, আর নিচে 100 হয়ে যাবে ইন্টু 100। আর সুদের হার হয়েছে আর কত সময়, আমরা ধরছি টি বছরে হবে। টিটাই নির্ণয় করতে হবে। যদি এটা আমরা কেটে দিই, পিপি কেটে গেল, মনে করো 25 দিয়ে 100-কে কাটলে 4 হচ্ছে, তাহলে টি = কত হচ্ছে? 4 4 16, 16 দুগুণে 32। 32 বছরে 3 গুণ হবে। 32 বছরে 3 গুণ হবে, এটা অ্যান্সার আসছে। দেখো কোন অপশনে আছে, দেখো 32 বছর বলছে। অপশন ডি তে আছে 32 বছর। অপশন ডি তে আছে 32 বছর। তাহলে 32 বছরে 3 গুণ হবে। একের দাগের অপশন ডি 32 বছর। দুইয়ের দাগেরটা, দুইয়ের দাগের কি বলেছে? দুইয়ের দাগের বলেছে ax² + bx - c, ax² + bx - c সমীকরণের বীজদ্বয় সমান হলে c = কোনটা হবে? দেখো, ax² + bx - c = 0। তাহলে সমীকরণের বীজদ্বয় সমান হলে নিরূপক 0 হয়। নিরূপকের মান কত? b² - 4ac। এখানে সমীকরণটা এটাই ঠিক আছে, শুধুমাত্র c এর জায়গায় -c আছে। তাহলে b², এটা হয়ে যাচ্ছে b² - 4a, আর সেটা হচ্ছে -c = 0। তাহলে b² মাইনাস মাসে প্লাস 4ac = 0। তাহলে 4ac = -b², c = -b²/4a। এইটা আসছে। এটা কোন অপশনে আছে দেখো, 287 পেজের কোশ্চেন সলভ করছি আমরা। এটা আছে c = -b²/4a, c = -b²/4a। এটা অপশন ডি তে আছে। অপশন ডি তে আছে দেখো, তাহলে অপশন ডি আসছে এক্ষেত্রে 287। অপশন ডি, ডি আছে c = ডি আছে c = -b²/4a। অপশন ডি, c = -b²/4a। তিনেরটা দেখো, তিনেরটা কি বলেছে? তিনেরটা বলে দিয়েছে যে AB দুটি বৃত্তের একটি সাধারণ স্পর্শক। বৃত্ত দুটি এ ও বি বিন্দুতে স্পর্শ করে। বৃত্ত দুটিকে এ ও বি বিন্দুতে স্পর্শ করে, এইরকম চিত্রটা। এটা একটা বৃত্ত মনে করো, এটা একটা বৃত্ত মনে করো। এদের সাধারণ স্পর্শক হচ্ছে একটা, যদি এইটা হয় এ বিন্দুতে আর বি বিন্দুতে স্পর্শ করেছে। ও, আবার বৃত্ত দুটিও স্পর্শ করেছে বলা আছে, তাই তো? এবি বৃত্ত দুটি একটি সাধারণ স্পর্শক। বৃত্ত দুটিকে এ ও বি বিন্দুতে AC/BE কোণের পরিমাপ। দুটি বৃত্ত সি বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। চিত্রটা এরকম নয়, বৃত্ত দুটিও বহিঃস্পর্শ করেছে। এইভাবে নিতে হবে। দুটি বৃত্ত মনে করো এইভাবে বহিঃস্পর্শ করেছে। এইটা স্পর্শক, এইটা মনে করো সি বিন্দু যদি হয়ে যায় এইরকম, এইটা এ বিন্দু, তাহলে AC/BE এই কোণটা চেয়েছে। স্পর্শকের চ্যাপ্টারে এটা তোমাদের বইয়ে করে দেয়া আছে, এই কোণটা 90 ডিগ্রি হয়। স্পর্শকের চ্যাপ্টারে এটা বইয়ে করে দেয়া আছে, প্রয়োগটা, প্রমাণটা আছে। এই কোণটা সর্বদা মনে রাখবে 90 ডিগ্রি হয়। ঠিক আছে, দেখো কোন অপশনে আছে 90 ডিগ্রি। অপশন ডি তে আছে 90 ডিগ্রি। তাহলে অপশন ডি 90 ডিগ্রি হবে।
চারেরটা একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল s বর্গ একক, কর্ণের দৈর্ঘ্য d, আমরা ঘনকের বাহু মনে করছি a একক, ঠিক আছে। তাহলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল s কত হয়ে যাচ্ছে, s 6a স্কয়ার, আর ঘনকের দৈর্ঘ্য d √3a, ঠিক আছে। d √3a, ঘনকের কর্ণ বের করার সূত্র √3a। তাহলে এইখানে যদি মানটা আমরা রিপ্লেস করে দিই, তাহলে d এর মান কত, a কত, d/√3, a d/√3 যদি পুট করে দিই, s 6 ইন্টু d/√3 দ্য স্কয়ার, তাহলে হয়ে যাচ্ছে s 6 d²/3, এটা কেটে গেলে 2, s 2d², ঠিক আছে। এটা আসছে, দেখো ক্যালকুলেশনটা দেখে নাও, চলে আসছে s 2d², কোন অপশনে আছে, তাহলে s 2d², d² s/2, একই হচ্ছে অপশন ডি, d² s/2, চারেরটা। তার মানে d² s/2 হচ্ছে অপশন ডি, d² s/2। এখানে তো সেটাই হবে, এই যে 2টা এদিকে গুণাকার আছে, ডান দিকে গেলে ভাগ হয়ে যাবে, d² s/2, ঠিক আছে। নেক্সট দেখো 5-এর যাব। 5-এর অঙ্কে বলেছে সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান। ষড়ভুজ মানে 6টা বাহু, বহিঃকোণের মান কত, আমরা জানি 360 ডিগ্রিকে বাহু সংখ্যা দিয়ে ভাগ করলে বহিঃকোণ বেরোয়, আর 360 ডিগ্রিকে বহিঃকোণ দিয়ে ভাগ করলে বাহু সংখ্যা বেরোয়, এটা আমরা জানি। তাহলে সুষম ষড়ভুজ বলেছে, তাহলে 360 ডিগ্রি, তাহলে প্রতিটা বহিঃকোণের মান 6 36 60 ডিগ্রি, ঠিক আছে। তাহলে অন্তঃকোণের মান কত, অন্তঃকোণ প্লাস বহিঃকোণ 180 হয়, অন্তঃকোণের মান হচ্ছে 180 - 60 120 ডিগ্রি, 120 অন্তঃকোণের মান। তার মানে এটা 2π রেডিয়ান/3, তাই তো। প্রতিটি অন্তঃকোণের মান, সুষম ষড়ভুজ প্রতিটি অন্তঃকোণের মান 2π, কি বলেছে, সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান, তাই তো। তাহলে 2π রেডিয়ান/3 অপশন বি তে, অপশন বি 2π/3, 5-এরটা অপশন বি 2π/3। 6-এর দেখো, 6-এর কি বলেছে, একটি পরিসংখ্যা বিভাজনের মধ্যমা যে লেখচিত্রের সাহায্যে পাওয়া যাবে সেটা হচ্ছে অবশ্যই অপশন ডি তে আছে, ওজাইভ হবে, ওজাইভের সাহায্যে মধ্যমা পাওয়া যায়, ঠিক আছে, ওজাইভ। দেখো 1-এর দাগের 6টা ছিল, 6টা কমপ্লিট হলো। এবার আমরা 2-এর দাগে যাব। 2-এর দাগের কি আছে, শূন্যস্থান পূরণ, শূন্যস্থান পূরণে যাচ্ছি। দুইয়ের দাগের 1-এরটা, 2-এর দাগের 1-এর বলেছে লাভ্যাংশ স্থির থাকলে মূলধনের সঙ্গে সময়ের সম্পর্ক বর্তমান, লভ্যাংশ একই আছে, তাহলে মূলধন মনে করো, প্রথমত আমরা বলছি ধরো 10,000 টাকায় 1 বছরে একটা ভেবে নাও যে 100 টাকা লাভ হচ্ছে, বা সুদটা মনে করো লাভ্যাংশ আছে। এবার আমরা যদি সময়টা কমিয়ে দিই, 6 মাসে চলে আসি, 10,000 টাকা 6 মাসে লাভটা নিশ্চয়ই কমে যাবে, সময় কমিয়ে দিলে লাভ কমে যাবে। এবার বলছে লাভ্যাংশ স্থির থাকলে, এবার যদি লাভ্যাংশ একই যদি পেতে হয় আমাদের, নিশ্চয়ই যদি 6 মাস এটা হয়ে যায়, মূলধন বাড়তে হবে তবে পাওয়া যাবে, তার মানে একটা কমলে অন্যটা বাড়ছে, ঠিক আছে। আবার যদি সময় বেড়ে যায়, কম টাকা হলে, তাহলে ওই একই লাভ হবে, তাহলে ব্যস্ত সম্পর্ক হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে ব্যস্ত সম্পর্ক হয়ে যাচ্ছে প্রথমটা যেটা হচ্ছে 1-এরটা ব্যস্ত সম্পর্ক, এটা কি বলেছে, ব্যস্ত, তাই তো, শূন্যস্থান পূরণ ব্যস্ত। 2-এরটা, আচ্ছা 2-এরটা দেখো, 2-এরটা বলেছে √5 + 6 এর অনুবন্ধী করণী। √5 + 6 এর অনুবন্ধী করণী কত, -√5 + 6। 3-এরটা দেখো, √5 + 6 এর অনুবন্ধী করণী -√5 + 6। আচ্ছা, তারপর বলা আছে ড্যাশ ত্রিভুজের পরিকেন্দ্রের কেন্দ্র ত্রিভুজের বাইরে অবস্থিত। কোন ত্রিভুজের ক্ষেত্রে হবে এটা, কেবলমাত্র স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে হবে। স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে এইরকম হয়ে যায়, যেহেতু এই যে চিত্রটা আমি একে বোঝাচ্ছি, দেখো যদি ত্রিভুজটা স্থূলকোণী হয়, এই কোণটা 90 ডিগ্রির চেয়ে অনেক বড় হবে, এই কোণটা এইটা হলেই এটা স্থূলকোণ হয়ে যাবে, এই যে পরিকেন্দ্রটা এর বাইরে অবস্থিত হয়ে যাবে স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে, ঠিক আছে। এইরকম চিত্র হয়ে যাবে, যে এই কোণটা যদি স্থূলকোণ হয়ে যায় আর কি, ঠিক আছে। তাহলে স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে, স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজের পরিকেন্দ্রের কেন্দ্র ত্রিভুজের বাইরে অবস্থিত হয়ে যায়। নেক্সট দেখো, নেক্সট কি বলেছে, আচ্ছা কতটা হচ্ছে আমাদের 287 পেজ। এরপর বলেছে যে sin θ - 30 = হাফ হলে tan θ এর মান, sin θ - 30 = হাফ tan θ এর মান।
সাইন থিটা মাইনাস 30 ইজ ইকুয়াল টু হাফ। তাহলে সাইন থিটা মাইনাস 30 ইজ ইকুয়াল টু সাইন কতর মান হাফ, সাইন 30 এর মান হাফ। অতএব থিটা মাইনাস 30 ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। সাইন যদি তুলে দেওয়া হয়, থিটা ইজ ইকুয়াল টু 30 প্লাস এই 30 ডান দিকে এসে 60 ডিগ্রি হয়ে যাচ্ছে। অতএব ট্যান থিটার মান কত, ট্যান থিটা ইজ ইকুয়াল টু ট্যান 60 ডিগ্রি হয়ে যাচ্ছে √3। এখানে √3 মান ট্যান থিটা। 5 আর 6 বাকি আছে, দেখো কি বলছে 5 6। আচ্ছা, এটা হলো বলছে একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান হলে চোঙটির ব্যাসের দৈর্ঘ্য ড্যাশ একক। লম্ববৃত্তাকার চোঙের আয়তন আর বক্রতলের ক্ষেত্রফল। লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ আমরা আর একক, উচ্চতা এইচ একক যদি মনে করি, তাহলে আয়তন হয়ে যাচ্ছে পাই আর স্কোয়ার এইচ। পাই আর স্কোয়ার এইচ আর বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমানটা সমান, মানে মানটা সমান আর কি। বক্রতলের ক্ষেত্রফলের সূত্র 2 পাই আর এইচ। 2 পাই আর এইচ। পাই আর এইচ যদি কেটে দিই, আর ইজ ইকুয়াল টু এখানে থেকে যাচ্ছে, এখানে আর স্কোয়ারের জন্য আর থেকে যাচ্ছে, আর ইজ ইকুয়াল টু 2। তাহলে 2r ইজ ইকুয়াল টু 4। তাহলে ব্যাস হয়ে যাচ্ছে 4 একক। শূন্যস্থানে ব্যাস 4 একক। ঠিক আছে, এইটা আসছে দেখো, ব্যাস ইজ ইকুয়াল টু ড্যাশ একক, ব্যাস 4 একক। এককটা না লিখলেও হবে, কিন্তু অ্যান্সার আসবে 4। ঠিক আছে, এবার দেখো। আচ্ছা, এবার কি বলা আছে, বলছে যে শ্রেণীর পরিসংখ্যা সবচেয়ে বেশি তাকে ড্যাশ বলা হয়। যে শ্রেণীর পরিসংখ্যা সবচেয়ে বেশি, তাহলে তাকে সংখ্যাগুরু শ্রেণী বা সংখ্যাগুরু মান শ্রেণী বলা হবে। যে শ্রেণীর পরিসংখ্যা সবচেয়ে বেশি, তাহলে সংখ্যাগুরু শ্রেণী, সংখ্যাগুরু শ্রেণী বা সংখ্যাগুরু মান শ্রেণী। ঠিক আছে, এটাই আসছে। দেখো দেখো তাহলে 2 এর দাগের শূন্যস্থান পূরণ সবকটা কমপ্লিট হলো। এবার 3 এর দাগে আমরা যাবো সত্য মিথ্যায়। 3 এর দাগে দেখো সত্য মিথ্যায় যাচ্ছে। 287 পেজের এবিটিএ টেস্ট পেপারে ম্যাথ কোশ্চেন সলভ করছি আমরা। তিনের দাগের একটা বলছে এ এর মূলধন বি এর মূলধনের 2.1 গুণ এ এর লভ্যাংশ, এ ও বি এর লভ্যাংশ মোটের অনুপাত 2:5। ঠিক আছে, বি এর মূলধন এত, বি এর মূলধন আমরা এক্স ধরে নিচ্ছি। তাহলে এ এর মূলধন কত, 2.1 ইন্টু এক্স। তাহলে 2.1 মানে 2 2 4 5 2। তাহলে হয়ে যাচ্ছে এটা বি এর মূলধন। তাহলে এ এর মূলধন হচ্ছে 5x/2, 2.1 মানে 5 2, 5x/2। তাহলে এদের মূলধনের অনুপাত হয়ে যাচ্ছে, মূলধন অনুপাতেই লভ্যাংশ বণ্টিত হবে। এইটা x x তুলে দিলে 5/2:1, 1, এটা 1। তাহলে 5:2 হয়ে যাচ্ছে, 5:2। ঠিক আছে, তাহলে বলছে এ ও বি এর লভ্যাংশ বণ্টনের অনুপাত, এ ও বি এর লভ্যাংশ বণ্টনের 2:5 বলা আছে, ঠিক উল্টোটা বলা আছে। যেটা 5:2 হওয়ার কথা সেটা 2:5 বলা আছে। তাহলে এটা একদমই মিথ্যা। 5:2 হলে সত্য হতো। ঠিক আছে, 2 এরটা দেখো। 2 এরটা বলেছে এ বি ইজ টু সি স্কোয়ার, বি সি ইজ টু এ স্কোয়ার, সি এ ইজ টু বি স্কোয়ার। এ বি ইজ টু সি স্কোয়ার, বি সি ইজ টু এ স্কোয়ার, এ বি বি সি, সি এ ইজ টু বি স্কোয়ার। এদের যৌগিক অনুপাত কত হবে, এ বি ইজ টু বি সি ইজ টু সি এ ইজ টু সি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার। এটা হয়ে যাচ্ছে দুটো এ স্কোয়ার, বি স্কোয়ার, সি স্কোয়ার ইজ টু এ স্কোয়ার, বি স্কোয়ার, সি স্কোয়ার। তার মানে 1:1 হয়ে যাচ্ছে। যৌগিক অনুপাতটা দেখো 1:1 হয়ে যাচ্ছে। এদের কি বলা আছে, বলা আছে এদের যৌগিক অনুপাতের মান 1:1ই বলা আছে। তার মানে এটা সত্য। আমরা এটা নির্ণয় করছি, দেখো 1:1 এসছে। তাহলে তথ্যটা যেটা দেওয়া আছে সেটা সত্য হচ্ছে। এরপর কি দেওয়া আছে দেখো, এরপরের তথ্য হচ্ছে অর্ধবৃত্তাংশ অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ সূক্ষ্ম কোণ। বৃহত্তর হলে সর্বদা সূক্ষ্ম কোণ হয়, আর ক্ষুদ্রতর হলে স্থূল কোণ হয়। এর প্রমাণগুলো প্রয়োজন, প্রয়োগে যে এর প্রমাণগুলো আসতে পারে প্রয়োগে। ঠিক আছে, তাহলে এটাও যেটা দেওয়া আছে সত্যই দেওয়া আছে, সত্য। বৃহত্তর হলে সূক্ষ্ম কোণ আর ক্ষুদ্রতর হলে স্থূল কোণ হয়। মনে রাখবে এটা খুব ভালো করে। 4-টা একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করে দেওয়া হলো, গোলকটির আয়তন দ্বিগুণ হবে। গোলকের আয়তন আমরা মনে করছি ব্যাসার্ধ আর একক, তাহলে আয়তন হয়ে যাচ্ছে 4/3 পাই r³ ঘন একক। ব্যাসার্ধটা দ্বিগুণ করে দেওয়া হলো, ব্যাসার্ধ হয়ে যাচ্ছে দ্বিগুণ মানে rটা 2r করে দেওয়া হলো। তাহলে তখন আয়তন কত হয়ে যাচ্ছে, 4/3 পাই ইন্টু 2r তার কিউব। এটা হয়ে যাচ্ছে 4/3 পাই 8r³ হয়ে যাচ্ছে, 8r³। তাহলে 8 ইন্টু 4/3 পাই r³।
8 গুণ বৃদ্ধি পেয়ে যাচ্ছে, যেটা গোলকের মান তার সঙ্গে 8 গুণ হচ্ছে, তার মানে 8 গুণ হয়ে যাচ্ছে আগের চেয়ে। 8 গুণ বৃদ্ধি নয়, যেটা ছিল তার 8 গুণ হয়ে যাচ্ছে, যেটা ছিল তার 8 গুণ। তাহলে বলেছে নিরেট গোলককে দ্বিগুণ করলে গোলকটির আয়তন দ্বিগুণ হবে। তাহলে যেটা বলা আছে দ্বিগুণ নয় 8 গুণ হবে, তাহলে এটা মিথ্যা। 8 গুণ হলে সত্য হতো। ঠিক আছে, 5 আর 6। 5 কি বলেছে দেখো, 5 বলেছে, আচ্ছা 6 নেই, 5 পর্যন্তই আছে। ত্রিভুজ এবিসি এর বি কোণ 90 ডিগ্রি, এবি ইজ ইকুয়াল টু বিসি, সি কোণ 60 ডিগ্রি, তথ্যের মধ্যমা হলো। এই 5 আর 6 মিক্সড হয়ে গেছে। 5-এরটাই কোণ দিয়ে হবে, কিন্তু কি চেয়েছে সেটা বলেনি। আর 6-এরটা শুধু শেষেরটা দেওয়া আছে, কোশ্চেনটা পুরোটা কমপ্লিট নেই, শুধু তথ্যের মধ্যমা হলো এখানেই শেষ। তাহলে 5 আর 6 দুটো কোশ্চেনই ইনকমপ্লিট আছে, এগুলো তো যেহেতু ইনকমপ্লিট কোশ্চেনে করা যাবে না। হ্যাঁ, বি কোণটা যদি এটা এবিসি ত্রিভুজের বি কোণ 90 বলা আছে, এবি ইজ ইকুয়াল টু বিসি। এটা কোশ্চেন কমপ্লিট নেই। 4-এর দাগে শুরু করছি। দেখো দুটো কোশ্চেনই ইনকমপ্লিট আছে, 3-এর দাগে। 4-এর দাগে শুরু করছি এবার। চারের দাগের একেরটা, 4 দাগের একের কি বলেছে দেখো। 4 দাগের একের বলে দিয়েছে যেটা বার্ষিক 5% সুদের হারে কিছু টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 615 টাকা হলে আসল নির্ণয় করো। ঠিক আছে, চক্রবৃদ্ধি সুদের হার 5%, চক্রবৃদ্ধি সুদের হার ইজ ইকুয়াল টু 5%। ঠিক আছে, চক্রবৃদ্ধি সুদের হার 5%, আচ্ছা সময় 2 বছর, আর চক্রবৃদ্ধির সুদ 615 টাকা। চক্রবৃদ্ধির সুদ 615 টাকা। ঠিক আছে, ধরছি আমরা আসল পি টাকা। অতএব 2 বছরের সমূল চক্রবৃদ্ধি। সমূল চক্রবৃদ্ধি মানে চক্রবৃদ্ধির সুদ প্লাস আসল, তাই তো। পি ইন্টু 1 প্লাস আর মানে 5/100 টু দি পাওয়ার 2 এত টাকা। তাহলে এটা হয়ে যাচ্ছে 5-20 তাহলে পি ইন্টু এটা 1/20, 21/20 ইন্টু 21/20 এত টাকা। এটা 400 হয়ে যাচ্ছে, 21 441 এত টাকা। অতএব চক্রবৃদ্ধির সুদ এইটা এত পি হবে, একটা 441 পি বাই 400 মাইনাস পি এত টাকা। এখানে 400 লসাগু দেখো, 441 পি মাইনাস 400 পি এত টাকা, 41 পি বাই 400 টাকা। তাহলে এইটা বলেছে আমরা চক্রবৃদ্ধির সুদটা নির্ণয় করলাম, ওরা চক্রবৃদ্ধির সুদ 615 বলেছে, দুটো নিশ্চয়ই সমান হবে। অতএব শর্তানুসারে 41 পি বাই 400 ইজ ইকুয়াল টু 615। অতএব পি ইজ ইকুয়াল টু 615 ইন্টু 400/41। ঠিক আছে, আচ্ছা 110 আর এটা 15 হচ্ছে, 41কে 15 দিয়ে গুণ করলে 615 হবে, এটা 15 আসছে। অতএব পি ইজ ইকুয়াল টু 4-15 60, 6000 টাকা। আসল 6000 টাকা। দেখো আসল আসছে আমাদের 6000 টাকা। ঠিক আছে, দেখো না প্রসেসটা কি বলেছে। এখানে বলেছে আসল নির্ণয় করো, অতএব নির্ণয় আসল 6000 টাকা। তারপর উত্তর লিখবে, অতএব নির্ণয় আসল 6000 টাকা। ঠিক আছে, দেখো নেক্সট দেখো, এটা 1-এর দাগে হয়ে গেল, 2-এর দাগে শুরু করবো। দুইয়ের দাগে দেখো, 2-এর দাগে কি বলেছে, বলেছে
এক্স স্কোয়ার মাইনাস এক্স ইজ ইকুয়াল টু কে ইন্টু 2x মাইনাস 1। সমীকরণে বীজদ্বয়ের সমষ্টি শূন্য হলে কে এর মান। তাহলে প্রদত্ত সমীকরণ যেটা আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ইজ ইকুয়াল টু কি আছে, এক্স স্কোয়ার মাইনাস এক্স ইজ ইকুয়াল টু কে ইন্টু 2x মাইনাস 1 বা এইটা দেওয়া আছে। আচ্ছা, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2kx প্লাস কে ইজ ইকুয়াল টু 0 বা এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু 1 প্লাস 2k প্লাস কে ইজ ইকুয়াল টু 0। তাহলে সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি, সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি কত হবে? সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি মাইনাস 2b বাই এ, মাইনাস আছে মাইনাস বি বাই এ, তাই তো? এখানে বি এর মান হচ্ছে মাইনাস এইটা মাইনাস অফ 1 প্লাস 2k বাই এ এর মান হচ্ছে 1। তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে 1 প্লাস 2k। এইটা হচ্ছে বীজদ্বয়ের সমষ্টি। আবার দেওয়া আছে প্রদত্ত বীজদ্বয়ের সমষ্টি শূন্য। তাহলে শর্তানুসারে অতএব শর্তানুসারে 1 প্লাস 2k ইজ ইকুয়াল টু 0 বা 2k ইজ ইকুয়াল টু মাইনাস 1 বা k ইজ ইকুয়াল টু মাইনাস হাফ। অতএব নির্ণয় k এর মান মাইনাস হাফ। ঠিক আছে, দেখো নির্ণয় k এর মান আসছে মাইনাস হাফ। বলেছে k এর মান নির্ণয় করো। অতএব k এর মান, অতএব k এর মান মাইনাস হাফ। ঠিক আছে, দেখে নাও। 2 এর দাগের হয়ে গেল, এবার আমরা 3 এর দাগে যাব। তিনের দাগের কি বলেছে দেখো। তিনের দাগের বলেছে এক্স প্রপোর্শনাল টু ওয়াই হলে দেখাও যে এক্স প্লাস ওয়াই প্রপোর্শনাল এক্স মাইনাস ওয়াই। সহজ অঙ্ক। এক্স প্রপোর্শনাল টু ওয়াই, অতএব এক্স ইজ ইকুয়াল টু কে ওয়াই। কে লিখে দাও, কে অশূন্য অশূন্য ভেদ ধ্রুবক, কে অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, তাহলে এবার আমরা করতে পারি যেটা এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু কে, কে এর নিচে কিছু নেই মানে 1 আছে। অতএব আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু কে প্লাস 1 বাই কে মাইনাস 1। এখানে লিখবে যোগ ভাগ প্রক্রিয়ার সাহায্যে পাই, প্রক্রিয়ার সাহায্যে পাই। ঠিক আছে, তাহলে এইটা একটা ধ্রুবক। অতএব এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু কে প্লাস 1 বাই কে মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, অতএব এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু ধ্রুবক ইন্টু এক্স মাইনাস ওয়াই। অতএব ধ্রুবক যদি তুলে দেওয়া হয় এক্স প্লাস ওয়াই প্রপোর্শনাল এক্স মাইনাস ওয়াই। দেখো এইটাই দেখাতে বলেছে, প্রমাণিত। লিখে দাও ব্র্যাকেটে এক্স প্লাস ওয়াই প্রপোর্শনাল এক্স মাইনাস ওয়াই প্রমাণিত। ঠিক আছে, একদম সহজ প্রমাণ। দেখো 3 এর দাগের হয়ে গেল। নেক্সট দেখো আমরা 4 এর দাগে যাব। চারের দাগে বলছে একটি বৃত্তে দুটি জায়ের দৈর্ঘ্য অনুপাত 4:3। বৃত্তের দুটি জায়ের দৈর্ঘ্যের অনুপাত, অনুপাত কত বলা আছে? দৈর্ঘ্য অনুপাত 4:3। 4:3। তারপরে কি বলা আছে? যদি জ্যা দুটির কেন্দ্র থেকে দূরত্ব 9 সেমি ও 12 সেমি, জ্যা দুটির কেন্দ্র থেকে দূরত্ব 9 সেমি ও 12 সেমি, তার মানে এইটা যেটা 4 আনুপাতিক মানে আছে, অর্থাৎ সেটা বড় জ্যা, বড় জ্যাটার কেন্দ্র থেকে দূরত্ব 9 সেমি, ছোট জ্যাটার দূরত্ব 12 সেমি। একটা বৃত্ত আমরা অঙ্কন করছি, দেখো এইটা। ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি। তাহলে প্রথমটা জ্যা দুটো আমরা ধরে নেব। তবে
কেন্দ্রের নিকটতম জ্যায়ের দৈর্ঘ্য কত হবে? কেন্দ্রের নিকটতম জ্যা মানে যার আনুপাতিক মান 4 আছে সেটা। এইটা আমরা একটা জ্যা ধরছি, এইটা একটা জ্যা ধরছি। এই দুটোর উপরেই লম্ব থাকবে এখানে। এটা এ বি সিডি পি কিউ, এইভাবে কেন্দ্রের সঙ্গে যোগ করছি, এইভাবে কেন্দ্রের সঙ্গে যোগ করছি ও। ঠিক আছে, ধরি জ্যা দুটির দৈর্ঘ্য 4x সেমি ও 3x সেমি, এইটা হয়ে যাচ্ছে 4x। এবার ও কেন্দ্র থেকে জ্যা দুটির ওপর ও কেন্দ্র থেকে জ্যা দুটির ওপর ওপি ও ও কিউ লম্ব অঙ্কন করা হলো, লম্ব অঙ্কন করলাম। ঠিক আছে, জ্যা দুটির ওপর ওপি ও কিউ লম্ব অঙ্কন করলাম। তাহলে ওপি আর ও কিউ লম্ব অঙ্কন হলে অতএব ওপি পারপেন্ডিকুলার টু এবি এবং ও কিউ পারপেন্ডিকুলার টু সিডি, এটা লম্ব অঙ্কন হলো। তাহলে এই যে জ্যা দুটো সমান সমান ভাগে ভাগ হয়ে যাবে দুটো ভাগে। অতএব এপি সমান বিপি সমান, সেটা 4x ছিল, 4x/2 সেমি সমান 2x সেমি। তাহলে এইটা হয়ে যাচ্ছে 2x সেমি। হ্যাঁ, আর সিকিউ সমান ডিকিউ ইজ ইকুয়াল টু 3x/2 সেমি। তাহলে এইটা হয়ে যাচ্ছে 3x/2 সেমি। আচ্ছা, ওপি সমান কত? যাদের ধরো ওপি সমান 9 সেমি, ওপি ইজ ইকুয়াল টু 9 সেমি, আর ও কিউ ইজ ইকুয়াল টু 12 সেমি। ধরি বৃত্তের ব্যাসার্ধ সমান আর সেমি। ঠিক আছে, তাহলে দেখো ত্রিভুজ এইটা যদি আর ধরে নিই, অতএব ত্রিভুজ এওপি সমকোণী ত্রিভুজ থেকে পাই, সমকোণী ত্রিভুজ থেকে পাই ও স্কোয়ার মানে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু ওপি স্কোয়ার। ওপি কত? ওপি 9 স্কোয়ার প্লাস 2x তার হোল স্কোয়ার। তাহলে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 9 স্কোয়ার 81 প্লাস 4x স্কোয়ার। এটাকে 1 নাম্বার দিচ্ছি। ত্রিভুজ সিও কিউ থেকে পাই, সিও কিউ সমকোণী ত্রিভুজ, সিও কিউ থেকে পাই, সিও কিউটাও সমকোণী ত্রিভুজ। এটার ওএও ব্যাসার্ধ, ওসিও ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে এখানে ওসি স্কোয়ার, ওসিটা অতিভুজ, ওসি মানে আর স্কোয়ার, ওসি স্কোয়ার ইজ ইকুয়াল টু ও কিউ এর মান হচ্ছে 12 স্কোয়ার প্লাস এটা 3x/2 তার হোল স্কোয়ার। তাহলে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 144 প্লাস 9x²/4, এটা 2 নাম্বার মনে করো। এবার আমরা একটু মুছবো, দেখো 1 ও 2 থেকে পাই বলে x এর মানটা পেয়ে যাব। এটা মুছছে এখানটা, এই প্রসেসটা দেখে নাও ভালো করে। এবার আমরা বলবো যে 1 ও 2 থেকে পাই। এক ও 2 থেকে পাই, দুটোই আর স্কোয়ার, তার মানে ডান দিকের মানগুলো সমান হয়ে যাচ্ছে। 4x² প্লাস 81 ইজ ইকুয়াল টু 9x²/4 প্লাস 144, বা 4x² মাইনাস 9x²/4 ইজ ইকুয়াল টু 144 মাইনাস 81, বা এটা 4 লসাগু 4 4 16x² মাইনাস 9x², 1 × 4 3 × 4 আর 8 × 4 6 63, বা এটা 7x² ইজ ইকুয়াল টু 4 3 12 2 হাতে 1 4 6 24 আর 25। ঠিক আছে, বা x² ইজ ইকুয়াল টু 252/7, বা x² ইজ ইকুয়াল টু 3 7 21 4 42 6 7 42। অতএব x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 6, অতএব x ইজ ইকুয়াল টু 6। ঠিক আছে, তাহলে এবার কি চেয়েছে দেখো, x এর মান পেয়ে গেলাম আমরা। এবার বলছে x এর মান হচ্ছে 6, তাহলে বলছে কেন্দ্রের নিকটতম জ্যায়ের দৈর্ঘ্য কত? কেন্দ্রের নিকটতম জ্যা মানে যেটা বড় জ্যা সেটা কেন্দ্রের নিকটতম, তার মানে এটা এবি-টা হচ্ছে কেন্দ্রের নিকটতম জ্যা। হ্যাঁ, অতএব এবি কেন্দ্রের নিকটতম জ্যায়ের দৈর্ঘ্য অতএব এবি কেন্দ্রের নিকটতম জ্যা এর দৈর্ঘ্য কত? এটা আমরা 4x ধরেছিলাম, তাই তো? 4:3 ছিল, 4x ধরেছিলাম, তাহলে হয়ে যাবে 4 × 6
এত সেমি ইজ ইকুয়াল টু 24 সেমি হয়ে যাচ্ছে। দেখো দেখে নাও প্রসেসটা। 4-এরটা হয়ে গেল। আচ্ছা 3-এরটা কি বলেছিল? 3-এরটা প্রমাণ করতে বলেছিল, 4-এর হলো। এবার 5-এর অঙ্কে যাব। একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 14 সেমি, বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গ সেমি হলে আয়তন কত? আচ্ছা 5-এর দেখো, লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা বলে দেওয়া আছে আর বক্রতলের ক্ষেত্রফল বলে দেওয়া আছে। তাহলে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র 2πr/h, উচ্চতা যেহেতু জানি, উচ্চতা ওখানে পুট করলে পায়ের মান জানা, আরটাও জানা, আরটা বের করে ফেলতে পারবো। আরটা বের করে ফেলতে পারলে এইচও জানা, তাহলে আমরা ওখান থেকে আয়তন অনায়াসে বের করে ফেলতে পারবো। তাহলে আমাদের এখন লক্ষ্য হচ্ছে আর এর মানটা বের করা। লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 14 সেমি, তাই তো? আচ্ছা ধরি লম্ববৃত্তাকার চোঙের ভূমির ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু 8 সেমি। অতএব লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল 2πr/14 এত বর্গ সেমি। তাহলে অতএব শর্তানুসারে কি হবে, যেটা প্রদত্ত আছে তার সঙ্গে সমান হবে। আমরা একভাবে বক্রতলের ক্ষেত্রফল বের করলাম আর বক্রতলের ক্ষেত্রফল বলা আছে, তাহলে একটা চোঙেরই তো ক্ষেত্রফল, তাহলে সেটা সমান হবে দুটো নিশ্চয়ই। অতএব 2π এর মান বসিয়ে দিই, 22/7 ইন্টু r ইন্টু 14 ইজ ইকুয়াল টু, এটা কত বলা আছে? লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল বলা আছে, সেটা কত বলে দেওয়া আছে? বলে দেওয়া আছে 264 বর্গ সেমি। 264, ঠিক আছে, 264। অতএব এখানে r ইজ ইকুয়াল টু কত? 264 ইন্টু একটা 7/22 ইন্টু এটা হয়ে যাবে 1/14 ইন্টু এটা হাফ, ঠিক আছে। এটা হচ্ছে 7 দুগুণে 14, 22 দিয়ে কেটে দিলে 22 আগে 22, 22 দুগুণে 44। এইটা একবার 2 দিয়ে কাটলে 6, আবার 2 দিয়ে কাটলে 3 চলে আসছে। অতএব r ইজ ইকুয়াল টু 3 চলে আসছে। অতএব লম্ববৃত্তাকার চোঙের ভূমির ব্যাসার্ধ, অতএব লম্ববৃত্তাকার চোঙের ভূমির ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু 3 সেমি, তাই তো? অতএব লম্ববৃত্তাকার চোঙের আয়তন কত হবে? আয়তন πr²h, পাই এর মান 22/7, r² মানে 3 ইন্টু 3, উচ্চতা 14, এত ঘন সেমি হয়ে যাবে। এটা আয়তনের একক সবসময় ঘন সেমি, ঘনমিটার এরকম হয়, ঠিক আছে। আচ্ছা 7 দিয়ে কেটে গেলে 2 হয়ে যাচ্ছে, 22 দুগুণে 44 ইন্টু 9, তাই তো? 44 ইন্টু 9 এত ঘন সেমি। 4 9 36 6, হাতে 3, 4 9 36 3 39, 396 ঘন সেমি আসছে। দেখো প্রসেসটা দেখে নাও, 396 ঘন সেমি লম্ববৃত্তাকার চোঙের আয়তন আসছে, 396 ঘন সেমি। 5-এরটা হলো। এবার আমরা 6-এর অঙ্কে যাব। দেখো 6-এর অঙ্ক কি বলেছে? বলছে দুটি মিশ্র দ্বিঘাতকরণী লেখো যাদের গুণফল, দুটি মিশ্র দ্বিঘাতকরণী লিখতে বলেছে যাদের গুণফল একটি মূলদ সংখ্যা। আচ্ছা তাহলে আমরা দুটো মিশ্র দ্বিঘাতকরণী যে কোনো কিছু লিখতেই পারি, দুটি মিশ্র দ্বিঘাতকরণী যাদের গুণফল মূলদ সংখ্যা। তাহলে আমরা পরস্পর দুটো অনুবন্ধীকরণও লিখে দিতে পারি, তাদের গুণফল মূলদ সংখ্যা হয়ে যাবে। আচ্ছা দুটি মিশ্র দ্বিঘাতকরণী, এখানে তো কিছু বলা নেই যে অনুবন্ধীগুলো লেখা যাবে না, এরকম কিছু বলা নেই। দুটো মিশ্র দ্বিঘাতকরণী যাদের গুণফল মূলদ সংখ্যা, সেগুলি হবে, যে কোনো আমরা নিয়ে নিই যে 5 + √3 ও 5 - √3, এটাতে নিয়ে নিই। কত আসছে দেখো, এদের গুণফল তাহলে আমরা দেখিয়ে দিচ্ছি কত। অতএব 5 + √3 ইন্টু 5 - √3 ইজ ইকুয়াল টু, এটা a² - b², এটা মাইনাস √3 তার স্কোয়ার, 5 স্কোয়ার 25 -3, তাহলে 22। 22 একটি মূলদ সংখ্যা, 22 একটি গুণফলটা মূলদ সংখ্যা হয়ে গেল, 22 একটি মূলদ সংখ্যা। অতএব মিশ্র দ্বিঘাতকরণী দুটি, অতএব মিশ্র
দ্বিঘাত কর্ণী দুটি হলো 5 প্লাস রুট 3 ও 5 মাইনাস রুট 3। এই তো সহজে হয়ে গেল। এবার দেখো 6 ঠিক আছে, 6 কি বলেছে দেখো। আচ্ছা এইটাই 6 হয়ে গেল, এইটাই 6 হলো, 5 করেছি, এইটা 6 হলো। এবার 7 যাব। 7 অঙ্ক বলছে ত্রিভুজ এবিসি একটি ত্রিভুজ, এবিসি ত্রিভুজটি একটি বৃত্তে পরিলিখিত এবং বৃত্তকে পি কিউ আর বিন্দুতে স্পর্শ করেছে। ভালো অঙ্ক এটা, দেখো এরকম তোমাদের বইয়ের অনুশীলনী অঙ্ক, জ্যামিতি চ্যাপ্টারে আছে অনুশীলনী অঙ্ক এটা, ঠিক আছে। এখানে বলেছে এবিসি ত্রিভুজটি একটি বৃত্তে পরিলিখিত, তাহলে আগে বৃত্তটা এখানে এইভাবে ত্রিভুজটা আঁকছি। এটা মনে করো এবিসি ত্রিভুজ বৃত্তে পরিলিখিত, ঠিক আছে। এবিসি ত্রিভুজটি বৃত্তে পরিলিখিত। এবার বলেছে পি কিউ আর বিন্দুতে স্পর্শক এপি, এটা পি, হ্যাঁ এপি বিপি বলা আছে। আচ্ছা এসি সমান 12 হলে বিসি এর মান চেয়েছে। এসি সমান 12 বলে দিয়েছে, বলছে এ বি সি ত্রিভুজটি এবির ওপর পি, বিসির ওপর কিউ নিচ্ছি, বিসির ওপর কিউ আর এসির ওপর আর বিন্দু, ঠিক আছে। আচ্ছা এপি সমান 4, বিপি সমান 6, এপি 4 বিপি 6, ঠিক আছে। আর কি বলা আছে, তাহলে এবিসি ত্রিভুজটি বৃত্তে পরিলিখিত এবং ত্রিভুজটি বৃত্তে পরিলিখিত এবং বৃত্তকে পি কিউ ও আর বিন্দুতে স্পর্শ করে, বৃত্তকে পি কিউ ও আর বিন্দুতে স্পর্শ করে। এবার দেখো এপি সমান 4 সেমি, বিপি 6 সেমি, এপি সমান 4 সেমি, বিপি সমান 6 সেমি, এসি সমান 12 সেমি। ঠিক আছে, এসি সমান 12 সেমি, বিসি এর মান নির্ণয় করতে হবে। আমরা দেখো জানি বহিস্থ বিন্দু থেকে একটা বৃত্তের উপর এইরকম যে আমরা একটা উপপাদ্য পড়েছি, তো বহিস্থ বিন্দু থেকে স্পর্শক অঙ্কন করলে সেই দুটো স্পর্শকের দৈর্ঘ্য সমান হয়। তোমাদের একটা উপপাদ্য আছে বইয়ে, এটা পড়েও মাঝে মধ্যে, বেশ কয়েকবার মাধ্যমিকে পড়েওছে। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে স্পর্শক অঙ্কন করলে সেই স্পর্শক দুটো দৈর্ঘ্য সমান হয় এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে, এরকম যে একটা চিত্র ছিল। তাহলে এখানে দেখো এ বিন্দু থেকে বহিস্থ বিন্দু এ থেকে, বহিস্থ বিন্দু এ থেকে এপি ও এ আর বৃত্তের দুটি স্পর্শক, বৃত্তের দুটি স্পর্শক। অতএব এপি ইজ ইকুয়াল টু এ আর ইজ ইকুয়াল টু, এপি ইজ ইকুয়াল টু এ আর ইজ ইকুয়াল টু 4 সেমি হয়ে যাচ্ছে। তাহলে এইটা 4 হয়ে গেল। আবার বহিস্থ বিন্দু বি থেকে, আবার বহিস্থ বিন্দু বি থেকে বিপি ও বিকিউ দুটি স্পর্শক, দুটি স্পর্শক। অতএব বিপি ইজ ইকুয়াল টু বিকিউ ইজ ইকুয়াল টু 6 সেমি। তাহলে এটা 6 হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা এসি সমান 12, এসি সমান 12 সেমি, এসি সমান 12 সেমি। অতএব এসিটাকে আমরা যদি ভেঙে নিই, এ আর প্লাস আর সি সমান 12 সেমি। তাহলে এ আর হয়ে যাচ্ছে 4 সেমি, এটা হয়ে যাচ্ছে 4 সেমি প্লাস আর সি সমান 12 সেমি। তাহলে আর সি সমান কত হচ্ছে, আর সি ইজ ইকুয়াল টু 12 সেমি মাইনাস 4 সেমি সমান 8 সেমি হয়ে গেল। আর সি এর মানটা এটা 8 সেমি, ঠিক আছে। এবার দেখো বহিস্থ বিন্দু সি থেকে সি আর ও সি কিউ দুটি স্পর্শক। এবার এখানে যাচ্ছি, দেখো এর পরেরটা। আবার বহিস্থ বিন্দু সি থেকে সি আর ও সি কিউ দুটি স্পর্শক,
তাই তো? অতএব সিআর ইজ ইকুয়াল টু সিকিউ ইজ ইকুয়াল টু 8 সেমি। অতএব বিসি ইজ ইকুয়াল টু বিকিউ প্লাস সিকিউ। বিকিউ কত? বিকিউ 6 সেমি, 6 সেমি। সিকিউ কত? সিকিউ, আচ্ছা সিআর ইজ ইকুয়াল টু, এটা সিকিউ, হ্যাঁ এটা সিকিউ, সিকিউ ইজ ইকুয়াল টু 8 সেমি সমান 14 14 সেমি। অতএব বিসি বাহুর দৈর্ঘ্য 14 সেমি আসছে। বিসি বাহুর দৈর্ঘ্য 14 সেমি। দেখো প্রসেসটা দেখে নাও ভালো করে। বিসি বাহুর দৈর্ঘ্য 14 সেমি। আর একটা বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেমি, আয়তন 100 পাই ঘন সেমি, শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? লম্ববৃত্তাকার শঙ্কুর অঙ্ক 8 এর। পরের অঙ্কে যাচ্ছি, দেখো। আটের লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেমি, লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন 100 পাই ঘন সেমি। ঠিক আছে, লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেমি আর আয়তন, লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেমি এবং আয়তন 100 পাই ঘন সেমি। লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ দৈর্ঘ্য চেয়েছে। আচ্ছা ধরি লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ মানে শঙ্কুর ভূমির ব্যাসার্ধ, লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ সমান 8 সেমি ধরে নিচ্ছি। এবার দেখো লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আর উচ্চতা দেওয়া আছে, এর সাহায্যে আমরা আয়তন নির্ণয় করতে পারবো। অতএব লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার ইন্টু 12 এত ঘন সেমি। এইটা আমরা আয়তনটা নির্ণয় করেছি, এইটা আবার আয়তন দেয়া আছে। দুটো আয়তন নিশ্চয়ই সমান হবে, কারণ একটাই শঙ্কুরই আয়তন বেরোচ্ছে দুভাবে। অতএব শর্তানুসারে 1/3 পাই আর স্কোয়ার ইন্টু 12 ইজ ইকুয়াল টু 100 পাই। এটা কেটে দিলে 4 হয়ে যাচ্ছে, পাই পাই কেটে দিচ্ছি আমরা, তাহলে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 100/4। অতএব আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 25, আর ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 5, অতএব আর ইজ ইকুয়াল টু 5। ঠিক আছে, আর ইজ ইকুয়াল টু 5 আসছে। দেখো কি বলেছে, বলেছে শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে। অতএব শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি। অতএব শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি, এটা আসছে। দেখো শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি। 8 হয়ে গেল। এবার 9 অঙ্কে যাচ্ছি আমরা, দেখে নাও প্রসেসটা। 9 অঙ্ক কি বলেছে দেখো। 9 অঙ্ক বলে দিয়েছে একটি ঘড়ির মিনিটের কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টায় কত রেডিয়ান কোণ উৎপন্ন করবে। একটি ঘড়ির মিনিটের কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টায় কত কোণ উৎপন্ন করবে। মিনিটের কাঁটাটা সম্পূর্ণ 1 পাক ঘুরলে তবে 1 ঘন্টা হয়। একটি ঘড়ির মিনিটের কাঁটাটা সম্পূর্ণ 1 পাক ঘুরলে তবে 1 ঘন্টা হয়। ঠিক আছে, একটি ঘড়ির মিনিটের কাঁটা সম্পূর্ণ একবার আবর্তন করলে 1 ঘন্টা হয়। অতএব মিনিটের কাঁটা 1 ঘন্টায়
360 ডিগ্রি সম্পূর্ণ একটা বৃত্তকে আবর্তন করছে, মানে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। 1 ঘন্টায় 360 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাই তো। এবার দেখো আমরা জানি কি জানি আমরা জানি 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত? পাই রেডিয়ান বাই 180। আর 360 ডিগ্রি ইজ ইকুয়াল টু তাহলে 360 ইন্টু পাই রেডিয়ান বাই 180। এটা কেটে দিলে 2 হয়ে যাচ্ছে, ইজ ইকুয়াল টু 2 পাই রেডিয়ান। তাহলে বৃত্তীয় মান চেয়েছে। তাহলে মিনিটের কাঁটা 1 ঘন্টায় কি বলেছে দেখো এখানে বলছে যে 1 ঘন্টায় কত রেডিয়ান কোণ উৎপন্ন করবে। অতএব 1 ঘন্টায় 2 পাই রেডিয়ান কোণ উৎপন্ন করবে। সহজ প্রসেস দেখো, 1 ঘন্টায় 2 পাই রেডিয়ান কোণ উৎপন্ন করবে। হলো। নেক্সট দেখো, এটা 9 হয়ে গেল, কিছুই নেই, একদমই সহজ অঙ্ক। 10 অঙ্ক। 10 অঙ্ক কি বলেছে? 10 বলা আছে sin 51 এর মান বলা আছে tan 51 প্লাস tan 39 এর মান চেয়েছে। ঠিক আছে, sin 51 ইজ ইকুয়াল টু কত বলা আছে? a বাই রুট ওভার অফ a স্কয়ার প্লাস b স্কয়ার। a বাই রুট ওভার অফ a স্কয়ার প্লাস b স্কয়ার। কিসের মান চেয়েছে? tan ইন্টু, আচ্ছা দুটোই tan এর, tan 51। আচ্ছা তাহলে আমরা cos 51 এর মান বের করি। cos 51 ইজ ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার 51 ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 1 cos স্কয়ার 51 ইজ ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার 51। sin স্কয়ার 51। অতএব cos স্কয়ার 51 ইজ ইকুয়াল টু 1 মাইনাস এইটা স্কয়ার, sin স্কয়ার মানে এটা a স্কয়ার বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। অতএব cos স্কয়ার 51 ইজ ইকুয়াল টু এটা a স্কয়ার প্লাস b স্কয়ার লসাগু, এখানে হয়ে যাচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস a স্কয়ার। a স্কয়ার স্কয়ার কেটে গেল। অতএব cos স্কয়ার 51 ইজ ইকুয়াল টু b স্কয়ার বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। অতএব cos 51 ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে পজিটিভটাই হবে, ঠিক আছে, এটা প্লাস মাইনাস একবার দিচ্ছি, a স্কয়ার প্লাস b স্কয়ার। অতএব cos 51 ইজ ইকুয়াল টু b বাই, এখানে পজিটিভটা হবে 51 যেহেতু, ঠিক আছে। cos 51 90 এর মধ্যে সমস্ত মান পজিটিভই হয়, ঠিক আছে, সেই জন্য পজিটিভটা। এবার দেখো, অতএব tan 51 ইজ ইকুয়াল টু sin 51 বাই cos 51, sin 51 বাই cos 51 সমান sin 51 এর মান কত? sin 51 হচ্ছে a বাই আর b বাই রুট ওভার অফ tan 51 is equal to a by root over of a square plus b square into root over of a square plus b square by b। এইটা কেটে গেল। অতএব tan 51 is equal to a by b। অতএব cot 51 is equal to 1 by tan 51 is equal to 1 by a by b is equal to b by a হচ্ছে, ঠিক আছে। cot 51 মানে b by a হয়ে গেল। cot 51 b by a। এবার দেখো cot 51 হলো tan আর cot। এবার বলছে tan 51 প্লাস tan 39 এর মান। অতএব tan 51 প্লাস tan 39, tan 51 প্লাস tan 90 থেকে কত বিয়োগ করলে 39 হয়? 51 যোগ করলে ইয়েস হয়ে যাচ্ছে tan 51, আর এটা হয়ে যাচ্ছে tan 90 মাইনাস থিটা cot থিটা cot 51। আচ্ছা, tan 51 এর ভ্যালু a বাই b প্লাস
কটের বি বাই এ, লসাগু কত, এ বি লসাগু, এটা হয়ে যাচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। অতএব tan 51 প্লাস tan 39 এর মান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ বি। এইটা আসছে, দেখো প্রসেসটা দেখো, অঙ্কটা ভালো অঙ্ক। এর পরের অঙ্ক বলেছে একটি আয়তঘনাকার চৌবাচ্চার ভিতরের দিকে দৈর্ঘ্য বস্তু উচ্চতার অনুপাত দেওয়া আছে। চৌবাচ্চাটিতে এত লিটার জল ধরে, চৌবাচ্চার উচ্চতা কত? ঠিক আছে, নিশ্চয়ই ডেসিমি এককে হবে অবশ্যই, যেহেতু লিটার বলা আছে। আচ্ছা, একটি আয়তঘনাকার চৌবাচ্চার ভিতরের দিকে আয়ত ঘনাকার চৌবাচ্চার ভিতরের দিকের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার অনুপাত ইজ ইকুয়াল টু 3:2:1। ঠিক আছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত 3:2:1। আমরা ধরে নেব, ধরি আয়তঘনাকার চৌবাচ্চার ভিতরের দিকে, ধরি চৌবাচ্চার ভিতরের দৈর্ঘ্য 3x ডেসিমি, প্রস্থ 2x ডেসিমি এবং উচ্চতা সমান x ডেসিমি। অতএব চৌবাচ্চার ভিতরের দিকের আয়তন, ভিতরের দিকের আয়তন, আয়তঘনাকার চৌবাচ্চার আয়তনের সূত্র কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তিনটি আমাদের দেওয়া আছে। আয়তন ইজ ইকুয়াল টু 3x ইন্টু 2x ইন্টু x ঘন ডেসিমি, 6x কিউব ঘন ডেসিমি। ঠিক আছে, এবার ইজ ইকুয়াল টু 6x কিউব লিটার, ঘন ডেসিমি মানে লিটার। ঠিক আছে, ঘন ডেসিমিটার মানে লিটার। এবার বলা আছে চৌবাচ্চার ভিতরের দিকে কত জল ধরে? 1296 লিটার জল ধরে। তাহলে শর্ত অনুসারে ভিতর দিকে অতটা জল ধরে, মানে ভিতর দিকে আয়তন নিশ্চয়ই অতটা, তাই অতটা জল ধরে, তাহলে দুটো আয়তন সমান। শর্ত অনুসারে 6x কিউব ইজ ইকুয়াল টু 1296। অতএব x কিউব ইজ ইকুয়াল টু 1296/6, বা x কিউব ইজ ইকুয়াল টু 6 দুগুণে 12 আর 6 ষোলো 96, 216। অতএব x কিউব ইজ ইকুয়াল টু 6 কিউব। অতএব x ইজ ইকুয়াল টু 6। ঠিক আছে, x ইজ ইকুয়াল টু 6 আসছে। তাহলে কি চেয়েছে? তবে চৌবাচ্চার উচ্চতা কত? তো চৌবাচ্চার উচ্চতা কি ছিল? x এর মান, x ইজ ইকুয়াল টু এই যে x, উচ্চতা x, তাহলে x এর মান 6 আসছে। অতএব চৌবাচ্চার উচ্চতা সমান 6 ডেসিমি, 6 ডেসিমি। দেখো চৌবাচ্চার উচ্চতা 6 ডেসিমি। ঠিক আছে, সহজ অঙ্ক। দেখো 1296 লিটার জল ধরে বলে দিয়েছে, তার মানে আয়তনটা 1296 লিটার ভেতরের দিকে। আমরা ভেতর দিকে আর একটা প্রসেসে আয়তন নির্ণয় করেছি, দুটো আয়তনকে সমান করে দিয়েছি। ঠিক আছে, এবার দেখো লাস্ট অঙ্ক 12টা কি বলে দিয়েছে? বলে দেওয়া আছে পরিসংখ্যা বিভাজনের গড় বলে দেওয়া আছে। প্রদত্ত পরিসংখ্যা বিভাজনের গড় x বার ইজ ইকুয়াল টু 8.1, x বার ইজ ইকুয়াল টু 8.1। আর কি আছে? আর আছে সামেশন অফ fi xi 132 প্লাস 5k, সামেশন অফ fi xi ইজ ইকুয়াল টু 132 প্লাস 5k। ঠিক আছে, এটা দেওয়া আছে। আর কি দেওয়া আছে?
সামেশন অফ এফ আই 20 হলে কে এর মান, সামেশন অফ এফ আই ইজ ইকুয়াল টু 20। আমরা কি জানি, আমরা জানি এক্স বার ইজ ইকুয়াল টু সামেশন অফ এফ আই এক্স আই বাই সামেশন অফ এফ আই। তাহলে এক্স বার ইজ ইকুয়াল টু 8.1 সামেশন অফ এফ আই এক্স আই 132 প্লাস 5k বাই 20। অতএব 132 প্লাস 5k ইজ ইকুয়াল টু 8.1 ইন্টু 20। দশমিক উঠে গেলে 10, 10 দুগুণে 20 2। অতএব 5k প্লাস 132 81 দুগুণে 162 বা 5k ইজ ইকুয়াল টু 162 মাইনাস 132 বা 5k ইজ ইকুয়াল টু 30 বা k ইজ ইকুয়াল টু 30 বাই 5। অতএব k ইজ ইকুয়াল টু 6। অতএব k এর মান 6। দেখো সহজ অঙ্ক। এই অঙ্কটা আরো বেশ কয়েকটা পেজে আমরা করেছি, ঠিক আছে। এই অঙ্কটা আরো বেশ কয়েকটা পেজে আমরা করেছি। তাহলে দেখো এর সাথে সাথেই আমাদের পেজ নাম্বার কত পেজ, এটা 287 পেজ। 287 পেজে ম্যাথের যে কোশ্চেন ছিল 1 2 3 4 দাগের আমরা সলভ করলাম, এগুলো কমপ্লিট হলো। প্রথমত আমরা এই শর্ট কোশ্চেন গুলো প্রত্যেকটা পেজে শর্ট কোশ্চেন 36 নাম্বার করে সলভ করে নেবো, তারপর বড় কোশ্চেনে আসবো, ঠিক আছে। তো আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে, ক্লাস ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই ভিডিওটি লাইক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন অন করবে, ওকে। প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়। যে কোনো রকমের সলিউশন ম্যাথের ক্লাস 9 থেকে ক্লাস 12 পর্যন্ত আমাদের চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করছি। পরবর্তী ক্লাসে পরবর্তী ক্লাসে এবিটি এর টেস্ট পেপারে 287 পেজের পরে ম্যাথের যে পেজটা আছে, পরবর্তী ক্লাসে আমরা সেই পেজটা সলভ করব, ওকে। তাহলে আজকের মতো এখানেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।